আগের বাউল নিয়া এপিসোডের পরে ফরাদ ভাই একটা ভিডিও করেছিলেন। ফরাদ ভাই ওইখানে স্বীকার করেছেন যে পালাগানে যেইভাবে আল্লাহ খোদা নিয়া ফাজলামি করা হয়েছে, আবুল হোসেন সরকার করেছে, সেটা অগ্রহণযোগ্য। আমি ফরাদ ভাইয়ের সাথে এই ডায়ালগের রাস্তাটা খোলা রাখতে চাই, যদিও অনেকে বলছে যে এটা আপনার করা উচিত না, কিন্তু এটা আমি করতে চাই এই কারণেই যে এইখান থেকে একটা সমাধানের রাস্তা আসতে পারে। বামেরা কিন্তু এই রাস্তা খুলতে চায় না, তারা ডায়ালগ চায় না, তারা মনে করে তারাই সমাজের কর্তা, তাদের কথাই শুনতে হবে সবাইকে, কারণ তারা সবার থেকে বেশি বুঝে। যাই হোক, আমরা ফরাদ ভাইয়ের যুক্তিগুলো আগে শুনি, তারপরে ওইটা নিয়ে আমরা একে একে আলাপটা করবো আর কি। প্রথমত ধরুন আবুল সরকার এটা একটা পালা, এবং পালার মধ্যে এ ধরনের আমাদের ব্যবহার দীর্ঘকাল ধরে ছিল। এখন যদি কোনো আমাদের দেশের যে পরিবর্তনটা ঘটেছে, যে বিশেষত আপনার বাঙালি জাতিবাদী ফ্যাসিস্ট শক্তির পতনের পরে সভাপতি আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, এর বিপরীতে ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তি উত্থান ঘটবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এখন ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তি যখন উত্থান ঘটেছে, ফলে সভাপতি তারা যে কোনো ছোট আপনি মূলত কী কাজ করবে, তারা প্রথমে তারা ইসলামকে হেয় প্রমাণ করবে। প্রথম কাজটা তারা যেটা করবে, কারণ তারা ইসলামকে এমনভাবে প্রমাণ করবে যে তারা আগের সরকারের বৈধতা তারা প্রমাণ করবে, যে এরা আসলে একটা উগ্র, এরা আসলে একটা মৌলবাদী শক্তি, ইসলাম মানে একটা মৌলবাদ। ফলে এই পরিস্থিতিটা তারা কিন্তু তৈরি করার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে আঞ্চলিকভাবে এবং আন্তরিকভাবে একটা অত্যন্ত বিপদের দিকে আমাদের ঠেলে দেবে। আমি ইতিমধ্যে পিনাকি নিশ্চয় খেয়াল করেছে যে আমাদের বর্তমান সরকার কিন্তু যে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। অনেকগুলো আপনার ইস্যু রয়েছে। শুনেছেন তো, ফরাদ ভাই বলতেছেন হাসিনা পতনের পরে ধর্মবাদীদের উত্থান ঘটছে এবং এটা স্বাভাবিক। তারা যে কোনো সুতায় দুইটা কাজ করবে, প্রথমে তারা ইসলামকে হেয় প্রমাণ করবে, এমন ভাবে হেয় করবে যেন আগের সরকার যা যা বলতো ইসলাম সম্পর্কে সেটাই সত্য বলে মনে হবে, আর আঞ্চলিকভাবে এবং আন্তর্জাতিকভাবে আমাদেরকে বিপদের মুখে ঠেলে দেবে। এরপরের কথাটা শুনেন। তিনি ঠিক পুরো কথাটা এক্স্যাক্টলি যে ভাষা তিনি ব্যবহার করেন সেই ভাষাটাই তিনি বলেছেন, এবং তিনি নিঃসন্দেহে তিনি বুঝতে পেরেছেন এটা সঠিক হয়নি, এই ভাষা ব্যবহারটার মধ্যে ভুল ছিল। কিন্তু পালাগানে আমাদের বাংলাদেশে এর আগে কিন্তু এরকম ভাষা ব্যবহার করতেন, পালা কিন্তু এটা কিন্তু তিনি অভিনয় করছেন। মানে পিনাকির প্রথম তার ভুল যে তিনি অভিনয় আর একজন ব্যক্তির বক্তব্য এই দুইয়ের মধ্যে তিনি পার্থক্য করতে পারলেন না, এটা খুব দুর্ভাগ্যজনক। কিন্তু তারপরে আমি মনে করি এটা সত্ত্বেও এই ধরনের ভাষা ব্যবহার করাটা ঠিক হয়নি, এবং এটা যদি সত্যিকার অর্থে আমাদের দেশের জনগণ আঘাত পেয়ে থাকে, তারা নিঃসন্দেহে আবুল সরকার এসে বলবে, আমি তার সঙ্গে দাঁড়িয়ে বলবো যে এটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে, এরকম ভাষা ব্যবহার করা ঠিক নয়। শুনলেন তো, ফরাদ ভাই নিজেই বলছেন আবুল হোসেন যে ভাষা ব্যবহার করেছে সেই ভাষা ব্যবহার করা উচিত হয় নাই। এরপরে আসেন, ফরাদ ভাই বলছেন যে কিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমি তখন সেই মুহূর্তে যখন তাকে আপনার গোয়েন্দারা ধরে নিয়ে যায়, তখন তাদেরকে বলা হয়েছিল আপনারা তাকে রক্ষা করা, নাগরিককে রক্ষা করা, সেখানেই তাকে পিটিয়ে মেরে ফেলা হবে। পিনাকি আপনি খেয়াল করেন, বাংলাদেশে যে কোনো নাগরিকদের আপনি তার এই ভুলের জন্য, আল্লাহ ক্ষমা করে ভুলের জন্য, তার জন্যে একটা শক্তি, একটা চরম উগ্রবাদী শক্তি যার সঙ্গে ইসলামী কোনো সম্পর্ক নেই, এরা তাকে পিটিয়ে মারতে গিয়েছে। ফলে গোয়েন্দারা তাকে সেখান থেকে যখন রক্ষা করে নিয়ে যাচ্ছিল, তখন আমাকে আবুল সরকার আমাকে ফোন করে অল্প সময়ের জন্য কথা বলতে পেরেছেন। আমি গোয়েন্দাদের বলেছি আপনারা ঠিক কাজ করেছেন, আপনি তাকে ধরে নিয়ে যাচ্ছেন এবং তাকে রক্ষা করবেন, এবং ইতিমধ্যে আমরা আবুল সরকারের সঙ্গে কথা বলব। শুনছেন, উনি বলতেছেন যে তাকে পিটায় মারতে গেছিল একদল লোক, তাদের হাত থেকে উদ্ধার করছে গোয়েন্দারা, আর ফরাদ ভাই মনে করতেছেন যে গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করে ভালো কাজ করছে, তাই না? তাতে তার জীবনটা রক্ষা পেয়েছে। তো ফরাদ ভাই বলতেছে যে পুলিশ চাপে পড়ে মামলা দিচ্ছে। শুনেন, কিন্তু কথাটা খেয়াল করেন আপনি, তারা নিয়ে এসে ওই সে শক্তির চাপে পড়ে তারা তার বিরুদ্ধে মামলা দিয়েছে। আপনি যখন মামলা দিয়েছেন তারপরেও কিন্তু পিনাকি আমি কিন্তু চুপ ছিলাম, কারণ আপনার জানা উচিত ছিল আমি এখানে কি করছি, আমি তো একটা বিবেকহীন মানুষ নই। ফলে আমরা তার পক্ষে আমি কোনো মন্তব্য করিনি, কারণ আমি মনে করি প্রথমত প্রশাসন এটা ভুল করেছে। ফলে প্রশাসনের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে আইজিপির সঙ্গে, যে আপনারা কেন এর বিরুদ্ধে মামলা দিলেন, কারণ আপনারা তো আমাদেরকে কথা দিয়েছেন যে নাগরিকদের আপনি রক্ষা করছেন, তার যে অধিকার সেই অধিকার তো আপনি ক্ষুণ্ণ করতে পারবেন না, তাহলে মামলা দেবে তো দরকার ছিল না। প্রশাসনের সাথে ফরাদ ভাই নাকি কথা বলছেন যে কেন তারা মামলা দিল। না ফরাদ ভাই, আমি বিনয়ের সাথে বলতেছি মামলা পুলিশ দেয় নাই,
ধর্ম অবমাননা, কটূক্তি এবং দাঙ্গা উস্কা দেওয়ার অভিযোগে মামলা দিছে ঘিওর বন্দর মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ, বিবিসি বলছে। এইবার আসেন পরের বিষয়টা দেখি। আমি সব এক এক করে দেখাই নিতেছি, কারণ এটার উপরে আমরা আলোচনাগুলো পরে করব। কারণ মামলা না দিয়ে যদি আমরা আবুল সরকারকে সেদিন সকলের সামনে গিয়ে বলতাম যে তিনি যে ভাষা ব্যবহার করেছেন এটা ঠিক নয়, এটা আমাদের অনুভূতিকে আঘাত করেছে, তা পুরো জিনিসটা কিন্তু মিটে যেত। শুনেছেন তো, ফরহাদ ভাই বলতেছেন যে উনি ভাবছিলেন এটা মিটমাট হয়ে যাবে, আবুল হোসেন মাপ চাইবে, ধর্মীয় নেতাদের মধ্যস্থতায় এটা একটা মীমাংসা হবে। এখন এই জায়গাটা ভালো করে লক্ষ্য করেন। এরপরে ফরহাদ ভাই যা বলবেন এখানে লুকায় আছে সকল ষড়যন্ত্র। ফরহাদ ভাই বলতেছেন ষড়যন্ত্র তথ্য দিয়ে রাজনীতি ব্যাখ্যা করা যায় না। আমি আসলে দেখাই দেব আসল ষড়যন্ত্রটা কোথায়। ফরহাদ ভাই বলতেছেন যে মানিকগঞ্জে আবুল হোসেনের অনুসারীরা মানববন্ধন করবে। ফরহাদ ভাই বলতেছেন উনি মানা করছিলেন, কারণ এইটা সেন্সিটিভ ইস্যু, আর এই ইস্যুটা মীমাংসা হবে। শুনেন। প্রথমত বাউলরা শাহ আলী দরগার সামনে একটা মানববন্ধন করেছে। সে মানববন্ধন করার পরে মানিকগঞ্জে মানববন্ধন করার তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা তখন তাদেরকে বলেছি আপনারা মানিকগঞ্জে এই ধরনের মানববন্ধন করবেন না, এটা একটা সংবেদনশীল একটা ইস্যু, এটা মীমাংসার একমাত্র পথ হচ্ছে কথা বলা, এবং যারা সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, তাদের সঙ্গে বসে এটা একটা মীমাংসা করা। কিন্তু স্বভাবতই আবুল সরকারের কিছু নিরীহ ভক্তগুলো আছে, এই নিরীহ মানুষগুলো ওখানে গিয়ে মানববন্ধন করেছে রে ভাই। তার তো একটা প্রতিবাদ করা, তাদের গুরুকে ধরে নিয়ে গেছে, তার তো একটা প্রতিবাদ করার অধিকার আছে নাকি? দেখুন বাউলদের কিভাবে লাথি মারা হচ্ছে, কিভাবে পিটিয়ে তাদেরকে পানিতে ফেলে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় কিভাবে বাউলদেরকে পেটানো হচ্ছে, তার ক্লিপগুলো দেখুন। আপনি কিন্তু এদের ব্যাপারে কিচ্ছু বললেন না, একটু বিস্মিত হয়েছি আমি। ফরহাদ ভাই বলেন তো, এখন তারা আপনার কথা তো শুনলো না, কেন শুনলো না? কেন মানববন্ধন করতে গেল? ওইখানেই রহস্য। তারা জানে ওইখানে তৌহিদে জনতার মিছিল আছে। আপনি নিজেও মানা করেছিলেন, আপনি মীমাংসার চেষ্টা করেছিলেন, সেটা তো ভেস্তে গেল। ফরহাদ ভাই বুঝলেন তো, ষড়যন্ত্র যে হয় এটা মানলেন তো। তাতে এটা জেনে শুনে করছে যে এখানে একটা সংঘাত ঘটার সম্ভাবনা আছে। আমি যদি জানি ওইখানে সংঘাত হইতে পারে, জেনেই যদি যাই, তাহলে মার খাওয়ার জন্য কি আমার অন্য কাউকে দোষ দেওয়া যায়? যায় না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি নিজেই বলতেছেন যে আবুল হোসেন সরকারকে পিটায় নাকি মারতে গেছিল, গোয়েন্দারা অ্যারেস্ট করে জীবন রক্ষা করছে। তো আবুল সরকারের অনুসারীরা কি আবুল সরকারকে মাইরা ফেলার জন্য মানববন্ধন করছে তার পরের দিন? ধরেন মানববন্ধন করার কারণে পুলিশ তারে ছেড়ে দিল, কারণ আমরা তো একটা কাজ করি, এটা অবজেক্টিভ নিয়ে। তা আমার অবজেক্টিভ হচ্ছে আবুল হোসেন সরকারকে ছেড়ে দিতে হবে। পরের দিন মানববন্ধন করলো, ছেড়ে দিল ধরেন পুলিশ, তাহলে আবুল হোসেন সরকার কি আরো বিপদগ্রস্ত হইল না? আপনি তো বললেন যে তারে গ্রেপ্তার করে ভালো করছে, তো তাই গ্রেপ্তার হয়ে থাকাটাই তো তখন ভালো ছিল, তাই না? তার সিকিউরিটি এখন কে দিবে? তাহলে বুঝছেন তো ফরহাদ ভাই, এই পুরা বিষয়টা এখন এমন একটা জটিল জায়গায় পৌঁছেছে যে এইটার কোনো সমাধানের রাস্তা মনে হয় খোলা নাই। তারপরে আপনারা একের পর এক কর্মসূচি দিতেছেন, মানে আমি জানি না একের পর এক কেন কর্মসূচি দিতেছেন, দিয়ে কি অ্যাচিভ করতে চান, কারে কি বলতে চান আমি জানি না। সমাধান চাইতেছেন নাকি সংঘাত চাইতেছেন আপনারা, আমি ঠিক জানি না। আবার আপনি আমারে নিয়ে উল্লেখ করে ভিডিও করছেন, এটাতে বাম্পারের অনেকে পুচ্ছে আগুন ধরে গেছে, মানে লোক হইতেছে 2.5 কাঠ, তার মধ্যে ভাগ হয়ে যেতেছে 50টা। যাই হোক, আলাপে ফিরে আসি।